এখানে মডেল সেট 7 আলোচনা করব ভলিউম 1-এর। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের যারা 2026-এ দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। ক্লাস শুরু করার আগে একটা কথা বলে দিই, এই যে টোটাল পিডিএফটা 94 পাতার পিডিএফ, তোমরা যদি কিনতে চাও, তোমাদের এই পিডিএফের মধ্যে বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে সমস্ত সেটগুলো কমপ্লিট করা রয়েছে, প্লাস পর্ষদ প্রশ্নপত্রের উত্তর করা রয়েছে। কম দামে কিনতে পারবে, অনেকে কিনছে। অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এছাড়াও তোমাদের দশম শ্রেণীর সমস্ত সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এরকম পিডিএফ তৈরি করা রয়েছে রাইমার্টিনের, সেগুলো কিনতে পারো কম দামে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যারা যারা কিনবে না, তোমরা স্ক্রিন দেখে দেখে এরকমই উত্তরগুলো লিখে নেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তুমি পাও। দেখো, এখানে একের একের প্রশ্ন বলা হচ্ছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলা রয়েছে একের একের প্রশ্ন। বাবা তোর পেটে পেটে এত, কার উক্তি? উত্তর করবে তপনের মায়ের। এটি জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে বলে রাখি। অসুখী একজন কবিতায় শিশুর সঙ্গে খুন হয়েছিল। উত্তর করবে একটি দেবালয় বা বাড়ি। উত্তর অপশান ক করবে। দেখো, তারপরের প্রশ্ন এখানে বলা রয়েছে, দেখো 1-3 প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভ পেন। অপশান খ করো। 1-4 প্রশ্ন দেখো, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না। উত্তর করবে সম্বন্ধ পদের। নির্দেশক যা নির্দেশ করে। উত্তর করবে বচন। ঠিক আছে, কি কি হতে পারে? টি, টা, খানি, গুলি ইত্যাদি। ঠিক আছে, তারপর দেখো 2-এর দিকে কম বেশি 20টি শব্দ উত্তর দাও। যদি মা না আনিয়ে ছাড়েননি, কি না আনিয়ে ছাড়েননি? আশাপূর্ণা দেবীর গান চক্ষু গল্পে তপনের মেসোমশাইয়ের হাতে সংশোধন হওয়া তপনের লেখা প্রথম গল্পটি সন্ধ্যাধারা পত্রিকায় ছাপানোর জন্য তপনের মা সেটি আনিয়ে ছাড়েননি। 2-2 প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ হইল। কীভাবে যুদ্ধ হইল? বাবলা নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন। 2-3 প্রশ্ন দেখো, আফ্রিকা কবিতার কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আফ্রিকা কবিতাটি মানে 2-3 প্রশ্ন দেখো, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি তার পত্রকূট, ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় সংস্করণ আর কি, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2-4 প্রশ্ন দেখো, লেখে তিনজন কে কে? উত্তর করবে যেটা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীপন্থ জানিয়েছিলেন যে কলম জগতে প্রভাদ্রি হাতে কলমে লেখে 3 জন, কালি, কলম আর মন, এই 3 জন। তারপর দেখো নেক্সট 2-5 প্রশ্ন বলা রয়েছে, অবস্থানবাচক অপাদান কারকের একটি বাক্যগত উদাহরণ দাও। গাছ থেকে ফল পড়ল। এখানে গাছ থেকে পদটি নির্দিষ্ট একটি স্থান বা অবস্থান থেকে বিচ্যুতি বোঝাচ্ছে, তাই এটি অবস্থানবাচক অপদান। তারপর দেখো 3 থেকে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3-1 প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? আশাপূর্ণা দেবীর গানচক্ষু গল্পে তপন জানত লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তারা সাধারণ মানুষ। কিন্তু যখন সে শুনল তার সদ্য বিবাহিত ছোট্ট মাসির স্বামী, অর্থাৎ তার নতুন মেসোমশাই একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেল হয়ে গেল। কারণ দেখো, তপনের ধারণা ছিল লেখকরা ধরাচের বাইরের মানুষ, কিন্তু মেসোমশাই সাধারণ মানুষের মতন দাড়ি কামাতে, খেতে বা ঘুমাতে দেখে আর কি, নতুন মেসোকে এগুলো করতে দেখে আর কি চমক লাগলো তপনের। একজন জলজান্ত লেখককে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতাকেই তার বিস্ময়ের কারণ বলে ধরা হয়েছে এখানে। হাই ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে। কারণ কি? আফ্রিকা মহাদেশটি ঘন অরণ্যে ঢাকা, যেখানে সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারে না। কৃপণ আলো আর বনস্পতির নিবিড় পাহাড়ের কারণে এই মহাদেশটি সর্বদা ছায়া সম্পন্ন বা অন্ধকারচ্ছন্ন থাকে। আদিম এই মহাদেশের রহস্যময়তা ও নিভৃত রূপ বোঝাতেই কবির এই বিশেষণটি ব্যবহার করেছে। কম বেশি 150 শব্দ উত্তর দাও। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। বাবলা নেরুদার অসুখী একজন কবিতায় এক ভয়াবহ যুদ্ধের ধ্বংসলীলার মাধ্যমে শহরের এই করুণ পরিণতি বর্ণিত হয়েছে। যুদ্ধের
মানে আগমন। শান্ত হলুদ দেবতাদের মন্দির থেকে উল্টে পড়ার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন। ধ্বংসের চিত্র, আগুনের শিখায় সব কিছু জ্বলে যায়। যে শহর ছিল প্রাণবন্ত, সেখানে দেবালয়, ঘরবাড়ি এবং মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। যুদ্ধের সর্বাগ্রাসী আগুন সুন্দর বাড়ি, বারান্দা, গোলাপি গাছ আর চিমনিকে পুড়িয়ে ছারখার করে দেয়। পরিণতি, যুদ্ধের বিভীষিকা মানে শান্ত শহরকে এক শ্মশানে পরিণত করে। সেখানে এক সময় জীবনের স্পন্দন ছিল, সেখানে পড়ে থাকে শুধু পোড়া কাঠকয়লা, দুমড়ানো লোহা আর পাথরের মূর্তির বীভৎস মাথা। এভাবেই কবির চিরচেনা শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অথবা প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। উত্তর, শঙ্খ ঘোষের এই কবিতাটি বিপন্ন সময়ে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই ও ঐক্যের কথা বলা হয়েছে, মানে এখানে আর কি। বিপন্ন পরিস্থিতি, কবিতাটির শুরুতেই এক চরম অনিশ্চয়তার ছবি ফুটে উঠেছে। ডান পাশে ধস, বায়ে খাত আর হচ্ছে মাথার ওপর বোমার বিমান। সাধারণ মানুষের পায়ে চলার কোনো পথ নেই। তারা ঘর ছাড়া, ইতিহাসহীন এই এবং ব্রাত্য অসহায়ত্ব সাম্রাজ্যবাদী শক্তির দাপটে সাধারণ মানুষের জীবন আজ কোণঠাসা। শিশুদের সব দেহ যেখানে সেখানে ছড়িয়ে আছে, চারিদিকে মৃত্যুর হাতছানি, ঐক্যের ডাক। এই সংকটকালে কবি বিচ্ছিন্ন না হয়ে সবাইকে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকতে বলেছেন। যখন পৃথিবী ধসে পড়ার উপক্রম, সেটি টিকে থাকার সমস্ত পথ বন্ধ হয়ে যায়, তখন একমাত্র মানবিক সংহতি ও ঐক্যবদ্ধ প্রতিরোধী মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে। চারিদিকের প্রশ্ন, তপন যেন কোথায় হারিয়ে যায়। এই সব কথার মধ্যে, কোন সব কথার মধ্যে তপন কেন হারিয়ে যায়? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর পর তারা বাড়িতে যে আনন্দ উৎসবের আমেজ তৈরি হয়েছিল, লেখক তাকেই এই সবের কথা বলেছে। হারিয়ে যাওয়ার কারণ দেখো, গল্পটি ছাপার কৃতিত্ব সম্পূর্ণভাবে মেসোমশাইকে দেওয়া হয়। বাড়ির সবাই বলতে থাকে, মেসোমশাই না থাকলে তপনের গল্প কোনোদিনও আলোর মুখ পেত না। তপন নিজের সৃষ্টির জন্য যে প্রশংসা আশা করেছিল, তার বদলে সে হয়ে যায় মেসোমশাইয়ের দয়ার পাত্র। নিজের গল্প পড়ার উৎসাহ নিয়ে সে যখন পত্রিকাটি খোলে, দেখে কারেকশানের নামে মেসোমশাই পুরো গল্পটাই বদলে দিয়েছে। সেখানে তপনের নিজস্বতা বলতে কিছুই নেই। তা এই অপমান এবং আত্মগ্লানিতেই তপন ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে এবং সিদ্ধান্ত নেয়, গল্প যদি কখনো ছাপতে হয়, সে নিজেই গিয়ে দিয়ে আসবে। কম বেশি 150 শব্দে একটি প্রশ্ন উত্তর দাও। ফাউন্টেন পেনের বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। ফাউন্টেন পেন বাংলায় ঝর্ণা কলম নামে পরিচিত। প্রথম প্রশ্নের উত্তর এটুকুই। নামটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া। দ্বিতীয় প্রশ্নের উত্তর এটুকুই, মানে বলে উল্লেখ হয়েছে। ফাউন্টেন পেন, এবার দেখো এইখান থেকে তৃতীয় প্রশ্নের উত্তরটা। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসের সাথে লুই এডিসন ওয়াটারম্যানের নাম জড়িয়ে আছে। তিনি একবার ব্যবসায়িক চুক্তি সই করতে গিয়ে কালির দোয়াত উল্টে যাওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হন। এরপর তিনি এমন একটি কলম তৈরির সংকল্প করেন যাতে কালি রিজার্ভ বা আধার থাকবে। এই প্রচেষ্টার ফলেই আধুনিক ফাউন্টেন পেনের জন্ম হয়। 5-2 প্রশ্ন দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? বক্তা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের লেখক শ্রীপন্থ এবং তার সমবয়সীরা অর্থাৎ ছেলেবেলার বন্ধুদের কথা বলা হয়েছে। কালি তৈরির পদ্ধতি, লেখকের গ্রামের কালি তৈরি করার পদ্ধতি ছিল বেশ ঘরোয়া এবং কষ্টসাধ্য। তারা সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করতেন। 1. তিলের তেল বা আতা। প্রথমে তিলের তেল বা আতা কাঠের গুঁড়ো পোড়ানোর কালি অর্থাৎ ভুসো সংগ্রহ করা হতো। 2. কড়াইয়ের তলা। বাড়ির রান্নার কড়াইয়ের তলায় যে কালি জমত তা ঘষে তুলে দিয়ে এটি পাথরের বাটিতে রাখা হতো। ত্রিফলা ও লোহা। কেউ কেউ আরও ভালো কালির জন্য তিল, আধপোড়া আমলকি, বহেড়া ও হরিতকি অর্থাৎ ত্রিফলা একসঙ্গে মিশিয়ে লোহার পাত্রে ভিজিয়ে রাখতেন। ঘোটা। প্রবাদ ছিল, তিল, ত্রিফলা, শিমুল ছালা অথবা ছাগলের দুধের কড়ি মেলা, অথবা লোহার ঘষি, অথবা ছিঁড়ে পাত্র না ছাড়ে মাসি। দেখো এখানে চিহ্নগুলো দেওয়া রয়েছে, এই জন্য বললাম।
অর্থাৎ এই সমস্ত উপকরণ মিশিয়ে লোহার দণ্ড দিয়ে ঘষলে যে গাঢ় কালো কালি হতো তা অত্যন্ত মজবুত ছিল। কম বেশি 150 শব্দ একটি প্রশ্ন উত্তর দাও। খাওয়া দাওয়া আমার লোভ নেই, যেন কেবল জ্যোতি করি। বক্তাকে তার জ্যোতি এর পরিচয় দাও। প্রশ্নটি কোন উপন্যাস থেকে নেওয়া, যদিও এটি সিলেবাসের মানে বাইরে থেকে আসতে পারে। বক্তা হলো ক্ষিতিশ সিংহ। তার জ্যোতি করার অর্থ এমন এক প্রতিভাকে খুঁজে বের করা যে সাঁতারে বিশ্ব জয় করতে পারে। তিনি কনির মধ্যে সেই সম্ভাবনা দেখতে পেয়েছিল এবং তাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করার সংকল্প নিয়েছিল। গুরুকে শ্রদ্ধা করতে হবে শিষ্যের কাছে। বক্তাকে এই রূপ মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। বক্তা এই মন্তব্যটি মতি নদীর কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তথা সাঁতারের প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ বলেছেন। মন্তব্যের কারণ, ক্ষিতিশ সিংহের মনে করতেন একজন গুরুর সার্থকতা কেবল তার জ্ঞানের মধ্যে নয়, বরং তার শিষ্যের সাফল্যের মধ্যে লুকিয়ে থাকে। গুরু যদি তার শিষ্যকে যোগ্য করে তুলতে পারেন এবং শিষ্য যদি সেই কঠোর প্রশিক্ষণে নিজেকে সঁপে দেয়, তবেই শিষ্যের মনে গুরুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জন্মায়। তিনি বিশ্বাস করতেন যে গুরু তার নিজের আচরণের মাধ্যমে শিষ্যের কাছে আদর্শ হয়ে উঠবেন। গুরুর নিষ্ঠা ও ত্যাগ দেখেই শিষ্য তাকে শ্রদ্ধা করতে শিখবে, যা শেষ পর্যন্ত শিষ্যের জয় নিয়ে আসবে। চলিত গদ্য অনুবাদ করো। তোমরা তোমাদের বই থেকে ইংরাজিটা দেখে নেবে, আমি এখানে বাংলাটা দিয়ে দিয়েছি, উত্তরটা দেখে নাও। বাড়ি হলো প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। অনুচ্ছেদ দিয়ে লিখবে সেখানে দেখে, কমা দিয়ে লিখবে শোনে এবং শিখতে শুরু করে। অনুচ্ছেদ দিয়ে লিখবে একটি ভালো বাড়িতে সৎ ও সুস্থ মানুষ তৈরি হয়। অনুচ্ছেদ দিয়ে লিখবে কিন্তু বাড়িতে বেশি শাসন বা কুপ্রভাব শিশুকে নষ্ট করে দেয়। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট, সাথে সমস্ত প্রশ্ন উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো ফ্রিতে সমস্ত প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো সমাধান ক্লাস পেতে। এছাড়া যারা নোটস নিচ্ছে তারা তো নোটস পড়ছেই, তোমরাও যদি নোটস নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, কম দামে নোটসগুলো কিনতে পারবে। তোমাদের বাংলা বাদে সমস্ত সাবজেক্টের এরকম PDF করে দেওয়া রয়েছে রায় মার্টিনের, কম দামে তোমরা পাবে।